হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের যে বেসিক কাজগুলো করতে হয়, এই চারটে বেসিক, এই মোবাইল থেকে মগজ থেকে সেই নামের লিস্টটা তৈরি করব কাগজে। মিনিমাম 100 থেকে 200 মানুষের নামের লিস্ট তৈরি করতে। 5 কিলো আপেল নেবে। এবার বাজারে দুটো দোকান রয়েছে। একটা দোকানে মেরে কেটে 8-10 কিলো আপেল হবে, আর আরেকটা দোকানে 50-60 কিলো আপেল রয়েছে। এবার আপনি 5 কিলো আপেল কোন দোকান থেকে কিনবেন? যদি দাম দুটো দোকানেই সেম হয়, আপনার লিস্ট বড়, আপনার কোনো টেনশন নেই। কিন্তু যদি আপনার নামের লিস্টটা হয় মাত্র 30-40 জনের, তাহলে আপনি 8-10 জনের সাথে কথা বললেই কিন্তু আপনার হাত পা কাঁপতে শুরু করবে যদি তারা আপনাকে না বলে দেয়। লিস্ট বানানোর সময় আমরা একটা থিওরি ইউজ করতে পারি, যেটা হচ্ছে ফ্রেন্ড ফর্মুলা। ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এ 22 বছর থেকে 45 বছরের মানুষদেরকে বেশি প্রেফারেন্স দেবো। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুধু মানুষ যুক্ত করার ব্যবসা নয়, আপনার একটা সিড মানি দরকার। 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে আমরা কাউকে প্রিজাজ করব না। ভগবানের উদ্দেশ্যে আমরা ক্ষমা প্রার্থনা চেয়ে নেব। কোনো একটা আলুর বস্তার মধ্যে যদি কোনো আলুতে পচন ধরে, সে কিন্তু বাকি আলুগুলোকেও পচিয়ে দেবে। আমরা সেই পচা আলুটাকে বাদ দিয়ে দিলাম বাকি আলুদের বাঁচানোর জন্য। ফর্মুলা ইউজ করব, ফর্ম থিওরি। আপনাকে যদি উনি প্রশ্ন করেন ফোনে যে আপনি কেমন আছেন, আপনার উত্তর হবে আমি খুব ভালো আছি। যখন উনি এই নেগেটিভ অ্যান্সারটা দিলেন, মানে অর্থাৎ কেউ অসুস্থ আছে, আপনি কিন্তু সেদিনকে আর ইনভাইটের পার্টে যাবেন না। আপনি সেটাকে এডিফাই করুন। এই যে সময়টা আপনার হাতে রেস্ট টাইম হিসাবে থাকে, সেটাই আপনি কি করেন? তো এই যে রেস্ট টাইমটা, এটাও আপনি মোটামুটি বিভিন্ন ভাবে কাটিয়ে দিচ্ছেন, কারণ টাইম তো কারো আটকানো যায় না, টাইমটা তো কোথাও সেভ করা যায় না, টাইম নিজের মতো চলে যায়। এই যে 1-2 ঘন্টা সময় আপনার এক্সট্রা সময় যেটা নষ্ট হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এইটাকে কাজে লাগিয়ে একটা এক্সট্রা ইনকাম করে আপনার যে বর্তমান যে কাজটা আপনি করছেন, সেটার পাশাপাশি একটা সাপোর্ট কি আপনি তৈরি করতে চাইবেন? দিন দিন তো আমাদের সবারই বয়স বাড়ছে, তাহলে আমাদের শরীরও কিন্তু সেইভাবে কম বেশি দুর্বল হচ্ছে। আমাদের সিনিয়ররা অনলাইনে এই সিস্টেমটা ডিসকাশন হয়। 3 নম্বর বেসিক হচ্ছে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন। ওয়ান অন ওয়ান হতে পারে, সেকেন্ড হতে পারে হোম মিটিং বা গ্রুপ মিটিং, সেখানে 4-5 জনকে একজন প্ল্যান দেখাচ্ছে। আরেকটা হতে পারে হল মিটিং, যেখানে অনেক মানুষ আসছে, একজন সাকসেসফুল মানুষ প্ল্যানটা দেখাচ্ছে। ফলো আপ অ্যান্ড ক্লোজিং হচ্ছে ভীষণ ভাইটাল পার্ট ফোর বেসিক্স এর উপরেই নির্ভর করে যে আপনার গেস্ট বিজনেসটাতে জয়েন করছেন কি করছেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই মানুষটাকে ফলো আপ কমপ্লিট করুন। ফলো আপের আসল উদ্দেশ্য হচ্ছে ক্লোজিং। ফর্মের নিচে সামনের দিকে এবং ব্যাক সাইডে দুটো সিগনেচার তাকে দিয়ে ফুল সিগনেচার করিয়ে নিন। এইখানেই হচ্ছে আপনার আসল মাস্টার। পেমেন্টটা করিয়ে আপনি সঙ্গে সঙ্গে ওনাকে কনগ্রাচুলেট করুন। যখন আপনি এইভাবে কাউকে ক্লোজিং করবেন, দেখবেন আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা, তার কিন্তু খুব বন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। সো ফ্রেন্ডস, তাহলে স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজকে আমি আপনাদের সাথে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের যে বেসিক কাজগুলো করতে হয়, তার উপরে আজকে আমরা ডিসকাশন করব, যেটাকে বলে ফোর বেসিক্স। আজকে যখন আমরা কোনো বড় কোনো বাড়ি তৈরি করি, তার জন্য তার ভিতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে যদি আমরা আমাদের এই ডাইরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে চাই এবং অনেক বড় ইনকামে আমরা পৌঁছতে চাই, তাহলে আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হলো এই ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেসফুল হওয়ার বেসিক্স, ফোর বেসিক্স। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা গাড়ি যদি আমরা চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সেই গাড়িতে 4টে টায়ার যেমন দরকার, সেই ফোর বেসিক্স বা 4টে বেসিক্স হলো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসের গাড়িটাকে চালিয়ে অনেক সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রধান হাতিয়ার। তো ফোর বেসিক্স এর মধ্যে 1 নম্বর হচ্ছে লিস্ট অফ পিপল নেম, মানে মানুষের নামের লিস্ট করা। 2 নম্বর হচ্ছে তাদের মধ্যে থেকে কিছু মানুষকে শর্ট লিস্ট করা, কিছু কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দিয়ে শর্ট লিস্ট করা এবং তাদেরকে ইনভাইট করা। ইনভাইট করে তাদেরকে নেক্সট স্টেপ, যেটা থার্ড স্টেপ,
সেটা হচ্ছে বিজনেসের প্ল্যান প্রেজেন্টেশন বা বিজনেসের প্ল্যান শো। আর 4 নম্বর যেটা বেসিক্স সেটা হলো ফলো আপ অ্যান্ড ক্লোজিং। এই 4টে বেসিক্স আমরা এবার এক এক করে যদি দেখি। প্রথমটা হচ্ছে লিস্ট অফ পিপল নেম, মানে আমরা মানুষের নামের লিস্ট তৈরি করব। মানুষের নামের লিস্ট আমরা কোথায় করব? আমার মগজে অনেক নাম রয়েছে, আমার মোবাইলে অনেক নাম রয়েছে। তো আমরা এই মোবাইল থেকে, মগজ থেকে সেই নামের লিস্টটা তৈরি করব কাগজে, অর্থাৎ খাতা পেন নিয়ে বা ডায়েরি পেন নিয়ে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এমনি করতে করতে নামের লিস্ট তৈরি করব। তো নামের লিস্ট করলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই মানুষটার নাম লিখব। দ্বিতীয়, সেই মানুষটা কোথায় থাকেন সেই জায়গাটা লিখব। এবং তৃতীয়, সেই মানুষটার কন্ট্যাক্ট ডিটেলস বা কন্ট্যাক্ট নাম্বার লিখব। মোবাইল নাম্বারই এখন মেনলি থাকে সবার, তাই মোবাইল নাম্বারটা লিখব। তো এমনি করে আমরা চেষ্টা করব মিনিমাম 100 থেকে 200 মানুষের নামের লিস্ট তৈরি করতে। এর কারণ কি, কেন 100 থেকে 200 মানুষের নাম লাগে? আপনি ধরুন, সাপোজ একটা এক্সাম্পল দিই, আপনার বাড়িতে হয় আপনার সন্তানের বিয়ে হচ্ছে, অথবা কোনো ভাই বা বোনের বিয়ে হচ্ছে। দেখবেন সেখানে অনেক গেস্টকে ইনভাইট করা হয়, এবং গেস্টদেরকে ইনভাইট করার আগে একটা কার্ড ছাপানো হয়। তো সেই কার্ডগুলো ছাপানোর আগে ঠিক করা হয় একটা নামের লিস্টের মাধ্যমে যে কতজন মানুষকে ইনভাইট করা হবে, এবং সেই অনুযায়ী কার্ডের নাম্বার ঠিক হয় এবং কার্ড ছাপানো হয়। তো যদি এটা না করা হতো তাহলে কি হতো? তাহলে অনেক হ্যাপাজার্ড ভাবে হয়তো কিছু নাম বাদ চলে যেতে পারতো, তাহলে তাদেরকে হয়তো বলা হয়ে উঠতো না। তাই তাদের মধ্যে অনেকেই হয়তো আপনার বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে মিস করে যেতেন তারা। 2 নম্বর, কেন 100 থেকে 200টা মানুষের নামের লিস্ট করব আমরা? তার কারণ, আজকে আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনি ফ্রেশ ফ্রুটস কিনতে গেছেন, ভালো ফল কিনতে গেছেন, ধরুন আপেল কিনতে। আপনি আপনার বাড়িতে সবার জন্য 5 কিলো আপেল নেবেন। এবার বাজারে দুটো দোকান রয়েছে আপেলের। দেখলেন একটা দোকানে মেরে কেটে 8-10 কিলো আপেল হবে, আর আরেকটা দোকানে 50-60 কিলো আপেল রয়েছে। এবার আপনি 5 কিলো আপেল কোন দোকান থেকে কিনবেন? যদি দাম দুটো দোকানেই সেম হয়, আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি বলবো যে আমি কিন্তু ওই 50-60 কিলো যেখানে আপেল রয়েছে যে দোকানে, আমি সেই দোকানটাতেই যাব, এবং সেখান থেকে আমার দরকারের 5 কিলো আপেল একদম দেখে দেখে বেছে বেছে আমি কিনবো। আমি কখনোই 8-10 কিলো আপেল থেকে 5 কিলো কেনার চেষ্টা করব না, কারণ সেখানে 5 কিলোর মধ্যে হয়তো 2-1 কিলো বা 2-3 কিলো হয়তো একটু কানা, একটু পচা, একটু ভেতরটায় হয়তো কোনো রকম দাগ ধরে গেছে, এরকম আপেলও পেতে পারি আমরা। তাই জন্য আপনার কাছে মানুষের লিস্ট যত বড় হবে, 100 থেকে 200 জন, এই জন্যই বলা হয়, তাহলে আপনাকে হয়তো কেউ না বললো, কি আপনাকে হয়তো কেউ খারাপ ভাবে কোনো কোনো কথা বললো, আপনি তাতে ঘাবড়াবেন না। আপনি পরবর্তী মানুষের কাছে চলে যাবেন, আপনার লিস্ট বড়, আপনার কোনো টেনশন নেই। কিন্তু যদি আপনার এই 100-200 জনের জায়গায় যদি এই নামের লিস্টটা হয় মাত্র 30-40 জনের, তাহলে আপনি 8-10 জনের সাথে কথা বললেই কিন্তু আপনার হাত পা কাঁপতে শুরু করবে যদি তারা আপনাকে না বলে দেয়। তো এই জন্য লিস্ট যত পারবেন বড় করবেন। লিস্ট বানানোর সময় আমরা একটা থিওরি ইউজ করতে পারি, যেটা হচ্ছে ফ্রেন্ডস থিওরি বা ফ্রেন্ডস ফর্মুলা। তো এই ফ্রেন্ডস ফর্মুলা হচ্ছে FRIENDS। তো এফ হচ্ছে ফ্যামিলি অর ফ্রেন্ডস, মানে পরিবারের যত লোকজন আছে এবং তার সাথে বন্ধু বান্ধব যত আছে। এরপর হচ্ছে আর, আর মানে হচ্ছে রিলেটিভস, মানে আত্মীয় স্বজন। এবার যত আছে, যত আত্মীয় স্বজনকে চিনি তাদের নাম লিখবো। এরপর হচ্ছে আই, আই হচ্ছে ইনলস। যদি কারোর বিয়ে হয়ে গেছে তো তার শ্বশুর বাড়ি থাকবে, শ্বশুর বাড়ির দিকে যত মানুষকে আমরা চিনি তাদের নাম লিখবো। শ্বশুর বাড়ির দিকের লোকজন, তাদের আত্মীয় স্বজন, সবার নাম লিখবো। 4 নম্বর হচ্ছে ই, ই হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি যেখানে কাজকর্ম করছেন
বর্তমান কাজের জায়গাটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারবেন ততটাই ভালো। আপনার পুরনো কাজের জায়গা, এক্স এমপ্লয়মেন্ট, আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা ছিল, কলিগস ছিলেন, এক্স কলিগস মানে পুরনো জায়গায় যে কলিগসরা ছিলেন, তাদের আপনি নাম লিখবেন। এরপর হচ্ছে এন। এন হচ্ছে নেবার, মানে প্রতিবেশী। আপনি যেখানে থাকেন সেখানে প্রচুর মানুষ আপনার আশেপাশে থাকেন, এই প্রতিবেশীদের আপনি নাম লিখবেন। এরপর হচ্ছে ডি। ডি মানে হচ্ছে জেনারেলি সমস্ত প্রফেশনাল মানুষদেরকে বোঝানোর জন্য এই ক্যাটাগরিটা ইউজ হয়। তো ডি ফর ডক্টরস, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, টিচার, এরকম যত প্রফেশনাল মানুষদেরকে আপনি চেনেন তাদের নাম আপনি সেখানে লিখবেন। আর এরপর হচ্ছে এস। এস হচ্ছে আপনার জন্য বিশাল একটা দুনিয়া, কারণ এস মানে হচ্ছে স্ট্রেঞ্জার্স, মানে আপনি যাদেরকে চেনেন না, আজকে বা আগামী দিনে যাদের সাথে পরিচয় হবে আপনার, তারা হলো সবাই আপনার স্ট্রেঞ্জার্স। তো এই স্ট্রেঞ্জার্স বা অচেনা মানুষদের আপনি বন্ধুত্ব করুন তাদের সাথে, এবং তাদের নামের লিস্ট আপনি আস্তে আস্তে বাড়াতে থাকুন। তো আমরা আগে যেটা বলেছিলাম যে লিস্ট বাড়াতে থাকতে হবে, কারণ লিস্ট কখনো যেন এক্সস্টেড না হয়ে যায়, তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনি আরামসে বিন্দাস আপনি সবার সাথে কথা বলবেন, এবং এই বিজনেসে আপনি সবার সাথে কথা বলার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। এটা গেল প্রথম বেসিক, যেটা হচ্ছে নামের লিস্ট করা। 2 নম্বর যেটা বেসিকের মধ্যে, সেটা হলো আমরা এই নামের লিস্ট থেকে এবার কিছু কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দিয়ে তাদেরকে আমরা শর্ট লিস্ট করব। এই শর্ট লিস্ট করার প্রসেসের জন্য যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া গুলো আমরা ব্যবহার করব, সেগুলো হচ্ছে: নাম্বার 1, তার বয়স কত। একটা মানুষের বয়স আমরা জেনারেলি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এ 22 বছর থেকে 45 বছরের মানুষদেরকে বেশি প্রেফারেন্স দেবো। কারণ দেখা গেছে নেটওয়ার্ক মার্কেটিং এর টোটাল ইন্ডাস্ট্রিতে এই 22 থেকে 45 বছরের মানুষদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ তাদের প্রয়োজন, তাদের নিড, তাদের ড্রিমস ফুলফিল করার জন্য যে বার্নিং ডিজায়ার, এগুলো অনেক বেশি থাকে। তাই বলে কি আমরা 22 বছরের নিচে, মানে আমাদের এখানে 18 বছরের উপরে যে কেউ বিজনেসটা করতে পারে, তাহলে 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত আমরা কি তাদেরকে নেব না? হ্যাঁ নেব। আমরা কি তাহলে 45 বছর ওপরে, মানে 46 বছর বয়স থেকে উপরে যারা, তাদেরকে কি নেব না? হ্যাঁ নেব। কিন্তু তারা আমাদের অ্যাডিশনাল লিস্ট হবে, এই শর্ট লিস্টের থেকে তারা আমাদের অ্যাডিশনাল লিস্টে থাকবে। কেন না? তার কারণ হচ্ছে এই 22 থেকে 45 বছরে মানুষের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। এরপর সেকেন্ড যেটা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেটা হলো কোনো মানুষের প্রত্যেক মাসে তার ইনকাম কি আছে। কেন ইনকামটা দেখা দরকার? তার কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুধু মানুষ যুক্ত করার ব্যবসা নয়। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনাকে কিছু বেসিক্স যেমন ফলো করতে হবে, কিছু স্টেপস ফলো করতে হবে। সেই স্টেপস ফলো করতে গেলে আপনার কিছু সিড মানি দরকার। যেমন আপনাকে কিছু মিটিং ট্রেনিং এ যেতে হবে, তার টিকিট লাগবে। হয়তো আপনি যেখানে থাকেন সেখানেই মিটিং ট্রেনিং হবে না, আপনার যাতায়াতের একটা কনভেয়েন্সের খরচ আছে, আপনার ডেলি একটা কনভেয়েন্সের খরচ আছে, আপনি বিজনেস প্ল্যানিং দিতে যাবেন কাউকে, আপনি ফলো আপ করতে যাবেন কাউকে, আপনি ক্লোজিং করাতে যাবেন কাউকে, আপনি অফিসে নিয়ে যাবেন কাউকে, আপনি অফিস থেকে কারোর জন্য প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। তো এই পুরো কাজগুলোর জন্য কিন্তু আপনার একটা সিড মানি দরকার। তো যাদের ইনকাম দেখা গেছে 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে, তারা কিন্তু প্রপারলি এই সিড মানির ব্যাপারটা অ্যারেঞ্জ করতে পারেন। যাদের 10,000 টাকার নিচে থাকে, যাদের ইনকাম, মান্থলি ইনকাম, তাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। তাই জন্য আমরা তাদেরকে বাদ দেব না, আমরা কাউকে প্রিজাজ করব না, কিন্তু আমরা তাদেরকে শর্ট লিস্টে রাখবো না। আমরা শর্ট লিস্ট যখন করব তখন তারা আমাদের অ্যাডিশনাল লিস্টে থাকবে, কিন্তু শর্ট লিস্টে আমাদের ইনকাম গ্রুপটা হবে, আমরা যদি যতটা জানি একটা মানুষের সম্বন্ধে, 10,000 টাকা থেকে 30,000 টাকা পার মান্থ যাদের ইনকাম, আমরা তাদেরকে আমাদের শর্ট লিস্টে নিয়ে আসবো। 3 নম্বর ক্রাইটেরিয়া, সোশ্যাল স্ট্যাটাস। সোশ্যাল স্ট্যাটাস মানে একটা মানুষের সম্বন্ধে আমরা যতটুকু জানবো তার উপরেই আমরা কিন্তু অ্যানালাইসিস করব। যেমন কোনো মানুষ সম্বন্ধে আমরা জানি
হয়তো এর সোশ্যাল ক্যারেক্টার ভালো নয়, হয়তো এর অ্যাসোসিয়েশন যাদের সাথে আছে সেই মানুষগুলো ভালো নয়। আমি জাস্ট ইন জেনারেল বলছি, হয়তো কেউ ডেলি মদ খায়, ডেলি হয়তো কেউ কোনো খারাপ কাজের সাথে যুক্ত, বা আমরা যদি কারোর সম্বন্ধে জানি যে সে জেল খেটে আসা লোক, আমরা যদি কারোর সম্বন্ধে জানি যে সে চুরি ডাকাতি বা মানুষের টাকা পয়সা নয় ছয় করার এই সমস্ত কাজের মধ্যে থাকে, তো আমরা তাদেরকে আমাদের শর্ট লিস্টে আনবো না, এমনকি আমাদের লিস্টেও আনবো না। ভগবানের উদ্দেশ্যে আমরা ক্ষমা প্রার্থনা চেয়ে নেব এবং তাদেরকে আমাদের লিস্ট থেকে বাদ দেব। এটা কেন করা দরকার? তার কারণ দেখবেন, কোনো একটা আলুর বস্তার মধ্যে যদি কোনো আলুতে পচন ধরে, সে কিন্তু বাকি আলুগুলোকেও পচিয়ে দেবে। তো আপনি যদি আপনার টিমে এরকম কোনো মানুষকে নিয়ে আসেন যার সোশ্যাল স্ট্যাটাস খারাপ, যে খারাপ কাজের সাথে যুক্ত, সে কিন্তু আপনার বাকি টিমমেটদের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো ছড়িয়ে দেবে বা ছড়িয়ে দিতে পারে। তো তার জন্য প্রিভেনশন হিসাবে, প্রিকশন হিসাবে আমরা তাদেরকে নিলামই না, আমরা সেই পচা আলুটাকে বাদ দিয়ে দিলাম বাকি আলুদের বাঁচানোর জন্য। সিম্পল না? তো এইভাবে আমরা শর্ট লিস্ট করবো। তো যদি আমরা 100 থেকে 200 জন মানুষের লিস্ট থেকে শর্ট লিস্ট করার মাধ্যমে একটা লিস্ট তৈরি করি, যেটা হবে আমাদের একদম হট লিস্ট, এই লিস্টটা আমরা প্রথম এদের সাথে কথা বলবো। তো হতে পারে কারোর 30 জন, কারোর 40 জন, কারোর 50 জন, এরকম মানুষের লিস্ট শর্ট লিস্ট হয়ে বেরিয়ে আসবে। তো আমরা এবার তাদেরকে ইনভাইট করব আমাদের নেক্সট স্টেপের জন্য, নেক্সট বেসিকের জন্য। সেই ইনভাইট করার প্রসেসটা হচ্ছে, খুব সিম্পল টেকনিক ইউজ করব। সেই সহজ টেকনিকটা হলো, আমরা ফোন করব, কারণ এখন আজকের দিনে ফোন সকলের কাছে অ্যাভেলেবল, বিশেষ করে মোবাইল ফোন। তো আমরা তার মোবাইল নাম্বারে তাকে রিং করব, তাকে কল করব, করে আমরা একটা ফর্মুলা ইউজ করব, ফর্ম থিওরি। তো আমরা ফর্ম থিওরি ইনভাইট করব কিভাবে? তো ধরুন আমরা কাউকে ফোন করছি, ধরুন আমি এই ফোনটা নিলাম, ফোনটা নিয়ে, মোবাইল ফোন নিলাম, নিয়ে আমি ফোন করছি। হ্যালো, শ্যামল বাবু? হ্যাঁ, কেমন আছেন? তো শ্যামল বাবু বললেন যে উনি ভালো আছেন, বা উনি আছেন, উনি একরকম আছেন, বাইক চলে যাচ্ছে, হ্যাঁ বাইক কেটে যাচ্ছে, এই আর কি, এই নানা রকম উত্তর দিলেন। ধরে নিন যে কোনো শ্যামল বাবু হোক, কমল বাবু হোক, বা বিমল বাবু হোক, বা অন্য যে কেউ, কমল বাবু হোক, আপনি যাকেই ফোন করলেন সে কিন্তু এরকমই, হয় কেটে যাচ্ছে, নাহলে চলে যাচ্ছে, নাহলে এই আছি, হ্যাঁ, আর আজকের দিনে কেমন থাকা, এরকম নানা রকম উত্তর আসবে। তো যাই আসুক, আপনাকে উনি এবার যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা মনোজিৎ বাবু আপনি কেমন আছেন, আমার উত্তর হবে, মানে এটা আপনাদের সবাইকে বলছি, আপনাকে যদি উনি প্রশ্ন করেন ফোনে যে আপনি কেমন আছেন, আপনার উত্তর হবে আমি খুব ভালো আছি। মানে এই যে কথাটা, এই কথাটার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে, আমি খুব ভালো আছি। কেননা আজকে আপনি শ্যামল বাবুকে বা অমল বাবুকে বা বিমল বাবুকে বা কমল বাবুকে যাকেই ফোন করেছেন, আমি খুব ভালো আছি, এই কথাটা উনি খুব বেশি, খুব একটা শোনেননি, হয়তো শোনেনি কখনো এর আগে কাউকে বলতে। তো আপনি যখন বললেন তখন ন্যাচারালি ওনার মনের মধ্যে একটা কিন্তু কিউরিসিটি তৈরি হবে, একটা কৌতূহল তৈরি হবে যে ভালো আছে কিভাবে, আমরা তো ভালো থাকতে পারছি না, উনি ভালো আছেন কিভাবে। এই যে একটা ভেতরে ভেতরে ঔৎসুক্য বা কৌতূহল, কিউরিওসিটি তৈরি হলো, এইটা আপনার পরবর্তী স্টেপে আপনি কিভাবে নিয়ে যাবেন এবার সেইটা কর। তো প্রথমে এফ, ফর্মের এফ। তো এফ হচ্ছে ফ্যামিলি। আপনি এবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করুন, আচ্ছা বাড়িতে ফ্যামিলিতে সবাই ভালো আছেন তো? তো উনি দুরকম উত্তর দিতে পারেন, হ্যাঁ সবাই আছেন, এই আছেন সবাই, ভালোই আছে, এরকম একটা কিছু দিতে পারেন। অথবা ওনার হয়তো কেউ সেই মুহূর্তে অসুস্থ আছে, হয়তো ওনার মা, ওনার বাবা, ওনার স্ত্রী, ওনার ভাই, এবার কেউ হয়তো অসুস্থ আছে। তা উনি সেটা বলতে পারেন যে না এই ঠিক আছে, বাট আমার তো এখন ওয়াইফকে নিয়ে, বা আমার তো এখন বাবাকে নিয়ে, বা আমার তো এখন মাকে নিয়ে বা ভাইকে নিয়ে খুব দৌড়দৌড়ি যাচ্ছে, কারণ এই কয়েকদিন হলো উনি এই
কারণে হাসপাতালে ভর্তি বা হাসপাতালে ডাক্তার দেখাতে হচ্ছে, ইনি খুব টেনশনে আছে। তো যখন উনি এই নেগেটিভ অ্যান্সারটা দিলেন, মানে অর্থাৎ কেউ অসুস্থ আছে, আপনি কিন্তু সেদিনকে আর ইনভাইটের পার্টে যাবেন না। আপনি সেদিনকে সিম্পল, ওকে ঠিক আছে, আপনি ওর বাবাকে দেখুন, যত্ন নিন, বা ওয়াইফকে দেখুন, ওনার প্রতি যা দরকার আপনি করুন। আমি জাস্ট এই ফোন করে খবর নিচ্ছিলাম। তো যদি কোনো রকম আপনার মনে হয় যে আমাকে ফোন করে আপনার কোনো কাজে লাগতে পারি আমি, আপনি অবশ্যই আমাকে ফোন করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার পাশে থাকার। কোনো অসুবিধা হলে জানাবেন। তাহলে আজকে রাখছি, কোনো টেনশন করবেন না, আপনি দরকার হলে আমাকে ফোন করবেন, নাহলে আমি 2-4 দিন বাদে আবার ফোন করে একবার খবর নিয়ে নেব। তো এটা আপনি বলে সেদিনকে সেই মানুষটিকে বিদায় জানান। আর যদি এবার উনি বলেছেন যে না, আমাদের এই সবাই ভালো আছে, এইবার তাহলে আপনি নেক্সট স্টেপে যান। সেটা হলো ও। ও মানে হচ্ছে অকিউপেশন, মানে আপনি ওনাকে জিজ্ঞেস করুন উনি যে কাজটা করেন, হয় চাকরি করতে পারেন বা ওনার কোনো ব্যবসা থাকতে পারে, যেটাই উনি করেন সেটা কেমন আছে, বা সেই ব্যাপারে আপনি এবার কথা বলুন। তো সেটা কিভাবে বলবেন? তো আপনি ওনার সম্বন্ধে যতটা জানেন, আপনি জানেন হয়তো যে উনি 7-8 বছর থেকে একটা চাকরি করছেন প্রাইভেট সেক্টরে, বা উনি 8-10 বছর থেকে একটা সরকারি জায়গায় চাকরি করছেন, বা উনি হয়তো 8-10 বছর থেকে কোনো ব্যবসা করেন, নিজের কোনো ব্যবসা করেন। তো যা আপনি জানেন ওনার সম্বন্ধে, আপনি সেটাকে এডিফাই করুন যে শ্যামল বাবু, আপনি তো প্রায় 8-10 বছর হলো একটা ব্যবসা করছেন, তো এর জন্য আপনাকে আমার তরফ থেকে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন। তো তখন উনি বলবে যে কেন বললে, আমি তো ঠিক বুঝতে পারলাম না। তখন আপনি বলুন যে না, এরকম দেখুন, আজকের দিনে ব্যবসা করা যে কি কঠিন কাজ, কি চ্যালেঞ্জ, কি কম্পিটিশন, সেখানে আপনি এরকম একটা সাবজেক্টে প্রায় 8-10 বছর থেকে ব্যবসাটা করছেন। যে যাই ব্যবসা করছে, ধরুন মেডিসিনের ব্যবসা হতে পারে, কাপড়ের ব্যবসা হতে পারে, মিষ্টির দোকান হতে পারে, বই খাতার দোকান হতে পারে, যাই হবে, আপনি সেটাকেই অ্যাপ্রিসিয়েট করুন, এডিফাই করুন যে এটা কিন্তু এইভাবে একদম লড়াই করে। কারণ আমি এরকম বহু লোককে জানি যারা 2-5 বছরের মধ্যে কিন্তু ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, বা যারা চাকরি করছেন তাদেরকে 2-5 বছরের মধ্যেই তারা কিন্তু এক কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে যুক্ত হতে হয়েছে। এরকম আপনি এরকম 8-10 বছর ধরে একই কাজ করে যাচ্ছেন, আপনাকে এর জন্য আমার স্যালিউট, আপনাকে আপনার আমি কনগ্রাচুলেট করছি। তখন ওই লোকটা কিন্তু এবার ওর, আপনি ভালো ভালো কথা যখন বললেন, তখন ও কিন্তু তার দুঃখের কথাগুলো এবার আপনার সাথে শেয়ার করবে। কারণ আপনি এটা জেনে নিন, আজকের দিনে কোনো চাকরি করে হোক, সে সরকারি বেসরকারি বা কোনো ব্যবসা করে হোক, কেউ আজকে ভালো নেই। মার্কেটে প্রচুর ধার হয়ে গেছে, প্রত্যেক মাসে ইএমআই গুনতে হচ্ছে, তার টেনশন। বাজারে খরচ অনেক বেড়ে গেছে, তার টেনশন। বিজনেস করতে গেলে হাজার একটা কম্পিটিশন ফেস করতে হচ্ছে, তার টেনশন। তো আপনি একদম স্যাঙ্গুইন, যে আপনি একদম সঠিক জায়গায় হাতুড়ির ঘাঁটা মেরেছেন। তো উনি কি বলবেন? আরে না না মনোজিৎ বাবু, আর বলবেন না, এই আমার কাজের জায়গায় নানা রকম পলিটিক্স হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু ঝামেলা সামলাতে হয়, এরকম নানা রকম হয়তো 2-4টে একটু এদিক ওদিকের কথাও আপনি শুনতে পারেন। তো এই যে নানা রকম ওনার দুঃখের কথাগুলো উনি যখন শেয়ার করবেন, আপনি কিন্তু খুব মন দিয়ে ওনার কথাগুলো শুনবেন। কারণ এইখানেই লুকিয়ে আছে আপনার পরের স্টেপের সাকসেসের রহস্যটা। তো আপনি মন দিয়ে শুনলেন, উনি বললেন ওনার দুঃখের সব কথা। এইবার আপনাকে যেতে হবে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আর, অর্থাৎ রেস্ট টাইম। তখন আপনি তাকে জিজ্ঞেস করুন, আচ্ছা শ্যামল বাবু, তো আপনার তো কাজকর্ম মোটামুটি সারাদিনে 10 থেকে 12 ঘন্টা মতো সময় লাগে, সব মিলিয়ে যাওয়া আসা, দোকান খোলা বা চাকরি করা সব মিলিয়ে 10 থেকে 12 ঘন্টা সময় যায়, তাই তো? বলে হ্যাঁ, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, মাঝখানে আরো 8-9 ঘন্টা কাজের জায়গায়। তো 10-12 ঘন্টা আপনার চলে গেল। আর তাহলে 2 থেকে 4 ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টা, যেটাই ওনার জন্য হবে, আপনি মোটামুটি একটা বলবেন, 1 থেকে 2 ঘন্টা বলতে পারেন, 2 থেকে 4 ঘন্টা বলতে পারেন, যেটা বলুন। এই যে সময়টা আপনার হাতে রেস্ট টাইম হিসাবে থাকে, সেটাই আপনি কি করেন? মানে আপনি ওখান থেকে ফিরে আসার পরে, বাড়িতে আসার পরে আপনি কিভাবে সময়টাকে কাটান, সেটাই হচ্ছে আপনার রেস্ট টাইম। আপনি ওটাকে কিভাবে কাটান, এটা আপনি জিজ্ঞেস করুন।
কেউ বলবে হয় আমি বন্ধুদের সাথে আড্ডা দিই একটু, কেউ বলবে আমি একটু বাড়িতে ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম দিই, কেউ বলবে আমি টিভিতে নিউজ দেখি, সিনেমা দেখি, ফ্যামিলিকে নিয়ে একটু বেরোতে হয়, সব অনেক কিছু বলবে। বাচ্চাদের পড়াশোনা দেখিয়ে দিতে হয়, তারা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই সমস্ত নানা রকম আপনি কথা শুনবেন। আপনি যাই শুনুন না কেন, ওনাকে এবার একটা ছোট্ট আপনি কথা জিজ্ঞেস করবেন, এবং সেই কথাটা হবে আমাদের লাস্ট স্টেজ, যেটা এম ফর মানি মেসেজ। আপনি তাকে পরিষ্কার একটা ক্লিয়ার কাট কথা জিজ্ঞেস করবেন যে দেখুন শ্যামল বাবু, আমি তো জানি আপনার কাজের জায়গাতে আপনি বললেন বেশ কিছু সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে। তো এই যে রেস্ট টাইমটা, এটাও আপনি মোটামুটি বিভিন্ন ভাবে কাটিয়ে দিচ্ছেন, কারণ টাইম তো কারো আটকানো যায় না, টাইমটা তো কোথাও সেভ করা যায় না, টাইম নিজের মতো চলে যায়। তাহলে আপনাকে আমি খুব সিম্পল একটা কথা জানতে চাই আপনার থেকে, এবং বিশেষ করে আমি আপনাকে এই কারণেই ফোন করেছি যে আপনি কি এই যে 1-2 ঘন্টা সময়, আপনার এক্সট্রা সময় যেটা নষ্ট হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এইটাকে কাজে লাগিয়ে একটা এক্সট্রা ইনকাম করে আপনার যে বর্তমান যে কাজটা আপনি করছেন সেটার পাশাপাশি একটা সাপোর্ট কি আপনি তৈরি করতে চাইবেন? তখন উনি কি বলছেন এর উপরে আপনার নেক্সট স্টেপ নির্ভর করবে। তখন উনি বলতে পারেন, হ্যাঁ জিনিসটা ভালোই, খারাপ কি, আপনার কাছে কিছু আছে জানা, তাহলে আমাকে বলুন। অথবা এতটা ভালো নাও উত্তর দিতে পারে, হয়তো উনি বলতে পারে যে না, এই আর শরীর দেয় না, এই নানা রকম কাজকর্ম করার পরে সারাদিন খুব খাটাখাটনি থাকে, এসব করে আর যখন বাড়িতে ফিরি আর ইচ্ছে করে না কোথাও বেরোতে। দুরকম উত্তর হতে পারে, একটা হচ্ছে উনি জানতে চাইতে পারেন, আরেকটা হচ্ছে উনি এক্সকিউজ দিতে পারেন। যিনি জানতে চাইবেন তাকে আপনি জিজ্ঞেস করবেন কি, আর যিনি এক্সকিউজ দেবেন তাকে আপনি কি বলবেন? যিনি জানতে চাইবেন তাকে আপনি বলুন, দেখুন আমার কাছে একটা অসাধারণ ইনফরমেশন আছে, একটা দারুণ সাবজেক্ট আমি দেখেছি, যে সাবজেক্টটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। 0.5 ঘন্টা 40 মিনিট থেকে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো আগামী কাল বা আগামী পরশু, এই দুদিন আমি 1 ঘন্টা করে সময়, সন্ধ্যেবেলার পরে আপনি যখন ফ্রি হয়ে যান, আমিও ফ্রি হয়ে যাই, আমি বের করতে পারি আপনার জন্য। যদি আপনার কোনো অসুবিধা না থাকে, তাহলে কালকে বা পরশু এই দুদিনের মধ্যে কোন দিনটা আপনার জন্য সুইটেবল হবে? তো উনি কি বলবেন? আইদার বলতে পারেন ঠিক আছে আমি কালকে একটু ব্যস্ত আছি, পরশু দিনটা হতে পারে। অথবা উনি বলতে পারেন না, আমার দুটো দিনেই তো কাজ রয়ে গেছে, তো পরে কখনো হলে। তখন আপনি ওনাকে, উনি যেরকম ভাবে বলবেন সেইভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট ওনার সাথে করবেন। টাইম, ডেট একদম নোট করবেন যে এই ডেটে এই টাইমে ওনার সাথে দেখা হবে, কোথায় দেখা হবে, প্লেস সেটাও নোট করবেন। আইদার আপনারা একটা কমন জায়গায় দেখা করতে পারেন, অথবা একে অপরের বাড়িতে যাওয়া আসার মাধ্যমে জিনিসটা আপনারা ডিসকাশন করতে পারেন। অথবা এখন আরো একটা দারুণ সুযোগ আমাদের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে আমাদের সিনিয়ররা জুম মিটিং এ বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন করছে। তো যদি উনি ওনার হোম বা বাড়ির কমফোর্ট থেকে জুম মিটিং এ অনলাইনে এই প্ল্যানটা উনি দেখে নিতে চান, সেটাও আপনি ওনাকে শেয়ার করতে পারেন। তাহলে আপনি তার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলেন। আর এটা গেল যিনি পজিটিভ রেসপন্স দিচ্ছেন। আর যিনি নেগেটিভ রেসপন্স বা একটু অন্যরকম রেসপন্স দিচ্ছেন, এক্সকিউজ দিচ্ছেন, তার জন্য কি করবেন? তাকে আপনি বলুন, দেখুন শ্যামল বাবু, আমি জানি আপনার জন্য এই 1-2 ঘন্টা সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওই 1-2 ঘন্টা আপনি রেস্ট না নিলে বা সারাদিন খাটাখাটনির পর এসে বাড়িতে একটু আরাম না করলে আপনি পরের দিনের কাজটা আবার ঠিক মতো শুরু করতে পারবেন না। কিন্তু আপনি ভাবুন, দিন দিন তো আমাদের সবারই বয়স বাড়ছে, তাহলে আমাদের শরীরও কিন্তু সেইভাবে কম বেশি দুর্বল হচ্ছে। তো সেই যদি আমরা শরীর দুর্বল করে আমরা কোনো কাজ করতে থাকি, তাহলে রেগুলার এই কাজটা করতে করতে আগামী 2 বছর 5 বছর বাদে আমাদের বয়স তো আরো বেড়ে যাবে, তাহলে তখন শরীর আরো বেশি দুর্বল হবে। তাহলে আজকে আপনার কাছে একটা সুযোগ আছে, আমি আপনার জন্য এই সুযোগটা শুধু দিতে পারি। আপনি যখন ঘরে বসে রেস্ট নিচ্ছেন, ওই সময় আপনি ওনাকে 3টে অপশন দিন। ওই সময় আমাদের সিনিয়ররা বা আমাদের একটা সাবজেক্টের সিস্টেমের মাধ্যমে অনলাইনে এই সিস্টেমটা ডিসকাশন হয়। 0.5 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। আপনি আইদার এটা করতে পারেন, অথবা আপনাকে আমি ইউটিউবের
কিছু ভিডিও, একটা ভিডিও পাঠাতে পারি, যে ভিডিওটাতে আপনি ওটাই পাঠাবেন যেখানে আপনার সিনিয়র বিজনেস প্ল্যানটা শেয়ার করছে। সেই বিজনেস প্ল্যান শেয়ারের ভিডিওটা আপনি 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টার ভিডিও যা হবে সেটা পাঠাতে পারেন। আর ওনাকে আরেকটা জিনিস বলতে পারেন যে দেখুন, আমি জানি আপনি খুবই ব্যস্ত এবং তারপরে 1-2 ঘন্টা আপনাকে রেস্ট নিতেই হয়। তো এইটা আপনি আপনার পরিবারের সাথে বসে অবশ্যই দেখবেন। যদি আপনি এই জিনিসটা ভালো করে দেখে বুঝে নিতে চান এবং এটার থেকে আপনার একটা সাপোর্ট বানাতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চারা যে বড় হয়ে গেছে, পারলে সবাইকে নিয়ে একসাথে বসে এই 0.5 ঘন্টা 40 মিনিটের প্রোগ্রামটা আপনি মোবাইলে সবাই মিলে দেখবেন। এইভাবে আপনি তাকেও একটা সুযোগ করে দিন, যারা হয়তো বাইরে বেরিয়ে বিজনেস প্ল্যানটা জানতে হয়তো সেইভাবে সমর্থ নয়, কোনো কারণে সে মনে করছে আর বাইরে বেরোনোর কোনো ব্যাপার নেই, আমি ঘরে ঢুকে গেছি, আমি সেফ জোনে আছি, তাকেও আপনি একটা সুযোগ করে দিন। তো এটা গেল ইনভাইট করা। এরপর হচ্ছে বিজনেসের 3 নম্বর বেসিক্স, হচ্ছে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন। এই বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন অনেক রকম ভাবে করা যায়। তো আমি একটা খুব সিম্পল টেকনিক বলে দিচ্ছি, যেটা অনেক পদ্ধতিতে হয়। যেমন ওয়ান অন ওয়ান হতে পারে, মানে একজন আরেকজনকে প্ল্যান দেখাচ্ছি, এটা ওয়ান অন ওয়ান। সেকেন্ড হতে পারে একটা হোম মিটিং হচ্ছে বা গ্রুপ মিটিং, সেখানে 4-5 জনকে একজন প্ল্যান দেখাচ্ছে, এটা হোম মিটিং বা গ্রুপ মিটিং। আরেকটা হতে পারে হল মিটিং, মানে বড় বড় যে হলগুলোতে মিটিং গুলো হচ্ছে, যেখানে অনেক মানুষ আসছে, একজন সাকসেসফুল মানুষ সেই স্টেজের উপরে তিনি 40 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা সময় নিয়ে প্ল্যানটা দেখাচ্ছেন। তো এই যে 3 রকমের প্ল্যান শো, এর মধ্যে যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। এই প্ল্যান শো দেখানোর সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে, প্ল্যান শো দেখানোর সময় যে গেস্ট আসবেন তাকে একটু বলে দিতে হবে যেন আপনি আপনার মোবাইল ফোনটা এই 1 ঘন্টার জন্য একটু সাইলেন্ট করলে কি খুব অসুবিধা হবে? কেননা না হলে যদি কোনো আননেসেসারি কল আসে, তাহলে হয়তো আপনার মনটাকে ডিস্টার্ব করে দেবে, আপনি জিনিসটাকে ঠিক মতো নিতে হয়তো পারবেন না। তাই আমরা সবাই মোবাইলটা সাইলেন্ট মোডে রাখি। তা আপনার যদি সাইলেন্ট মোড করেন তাহলে খুব ভালো হয়। এটা আপনি প্রথমে ক্লিয়ার করবেন। দ্বিতীয়, আপনি ক্লিয়ার করবেন যে দেখুন, আপনার এই 0.5 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা প্ল্যানটা দেখতে দেখতে অনেক রকম প্রশ্ন আসতে পারে মাথায়। তবে আমি আপনাকে বলছি, যদি আপনি পুরোটা মন দিয়ে দেখেন, দেখবেন আপনার 99.9% কোশ্চেনের আপনি অ্যান্সার সব পেয়ে যাবেন। তারপর যদি আপনার কিছু প্রশ্ন থাকে, তাহলে প্রোগ্রামের শেষে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনি সেটা বলবেন। মাঝখানে কোনো প্রোগ্রামে আমরা কেউ ডিস্টার্ব করি না, বা ডিস্টার্ব যাতে অন্যরা না হয় সেটা খেয়াল রাখুন। এটা বলে দিলেন। আর 3 নম্বর যেটা বলবেন, যে দেখুন, আজকে আপনি এসছেন, আপনার এই ডিসিশনটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে যদি আপনার হাতে 0.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা সত্যি থাকে, তাহলেই আপনি মিটিংটা অ্যাটেন্ড করুন। যদি 10-15 মিনিট বাদে আপনার কোনো কাজ চলে আসে এবং আপনাকে চলে যেতে হয়, তাহলে মিটিংটায় আপনি কিছুই শুনতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই পুরো 0.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আপনি মিটিংটা অ্যাটেন্ড করুন, এইগুলোই আপনি ওনাকে বলে দেবেন। তো এগুলোতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা নেই। তো উনি বলবেন না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফাইন, চলুন আমরা মিটিংটা অ্যাটেন্ড করি। এটা গেল শো দা প্ল্যান। যত আপনি এই বেসিক্স গুলোকে ধরে ধরে ফলো করবেন, দেখবেন আপনার সাথে মানুষজন যুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং অনেক বেশি সাকসেসফুল হওয়ার জায়গা আপনি তৈরি করে ফেলবেন। এরপর লাস্ট যেটা হচ্ছে ফলো আপ অ্যান্ড ক্লোজিং। তো ফলো আপ অ্যান্ড ক্লোজিং হচ্ছে ভীষণ ভাইটাল পার্ট 4 বেসিক্স এর। কেন না, তার কারণ হচ্ছে এর ওপরেই নির্ভর করে যে আপনার গেস্ট বা আপনার প্রসপেক্টিভ যে গেস্টকে আপনি নিয়ে এসেছেন, বিজনেস প্ল্যান দেখিয়েছেন, তিনি বিজনেসটাতে জয়েন করছেন কি করছেন। কারণ এই ফলো আপটা আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হয়। কারণ আমরা, এই যে হিউম্যান ব্রেন, এ কিন্তু বেশিক্ষণ কোনো কিছু মাথায় ধরে রাখতে পারে না। ম্যাক্সিমাম 24 থেকে 48 ঘন্টা লাগে যেন নতুন জিনিস দেখার এফেক্ট গুলো ব্রেনে থাকে। তো আমরাও তার জন্য 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই মানুষটাকে ফলো আপ কমপ্লিট করব।
আর আজকে আরো একটা অ্যাডভান্স টেকনিক এসে গেছে, প্ল্যান দেখার ইমিডিয়েট সঙ্গে সঙ্গে ফলো আপ ছেড়ে নেওয়া, এবং সেই ফলো আপের আসল উদ্দেশ্য হচ্ছে ক্লোজিং করে তাকে বিজনেসে জয়েন করতে বা বিজনেসটা স্টার্ট করতে হেল্প করা। তো ক্লোজিং এর মধ্যে থাকবে কোশ্চেন অ্যান্সার, কিছু অবজেকশন হ্যান্ডলিং থাকবে, তার কিছু হয়তো অবজেকশন থাকতে পারে, এছাড়া তাকে বিজনেসের সিস্টেমটা ক্লিয়ার করে দেওয়া, এবং আমাদের ফিজিক্যাল ফর্ম দিয়ে তাকে সেই ফর্মটা ফিল আপ করাতে পারেন, নাও করাতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট তার নামটা লেখান, তার এজটা লেখান, এবং ফর্মের নিচে সামনের দিকে এবং ব্যাক সাইডে দুটো সিগনেচার তাকে দিয়ে ফুল সিগনেচার করিয়ে নিন। এরপর হচ্ছে তার থেকে টাকা বের করা, ক্যাশ বা পেমেন্ট, যেভাবে উনি প্রোডাক্ট অর্ডার করতে চান সেই প্রোডাক্ট অর্ডারের জন্য যা টাকা লাগবে, আইডি, প্রত্যেকটা আইডি অ্যাক্টিভেশনের জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটা উনি কিভাবে ওনার থেকে নেবেন। এটা বিভিন্ন রকম টেকনিক আছে। তো ধরুন আপনার বিজনেসটায় যুক্ত হওয়ার জন্য কেউ একটা আইডি নিয়ে স্টার্ট করতে পারে, কেউ দুটো আইডি নিয়ে স্টার্ট করতে পারে, কেউ তিনটে আইডি নিয়ে স্টার্ট করতে পারে। তো আপনি একটা আইডির জন্য যে টাকাটা, তাকে সেই টাকাটার কথা বলুন, যে তাহলে এবার আপনি এই আইডিতে পারচেস করার জন্য আপনার এই টাকাটা লাগবে। তো আপনি টাকাটা কিভাবে দেবেন, ক্যাশে দেবেন, চেকে দেবেন, না অনলাইন পেমেন্ট করবেন? অথবা সে দুটো আইডি নিলে তার দুটো আইডির টাকাটা তাকে বলুন, তিনটে আইডি নিলে তিনটে আইডির টাকাটা তাকে বলুন। এইখানে আইদার কেউ টাকাটা দিয়ে দিতে পারে, পেমেন্ট করে দিতে পারে সঙ্গে সঙ্গে, অনলাইনে হোক বা যেভাবেই হোক। আবার কেউ কেউ বলবে যে না, আমার কাছে তো এখন অতটা টাকা নেই। এইখানেই হচ্ছে আপনার আসল মাস্টারি। ওকে ফাইন, ঠিক আছে। তো আমাদের তো এত টাকা লাগে, সাপোজ ধরুন আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, তো আমাদের তো আইডির জন্য পারচেস করতে গেলে 10,000 টাকা লাগে। তো আপনার কাছে তাহলে কত টাকা শর্ট পড়ছে? আপনি কিন্তু কখনোই একবারও বলবেন না যে কত টাকা তাহলে আপনি দিতে পারছেন, কত টাকা তাহলে আছে, এটা আপনি বলবেন না। আপনি ঘুরিয়ে বলুন। দেখুন, আপনি যাই জিজ্ঞেস করুন, উত্তরটা সেই এক জায়গাতেই আসবে। আপনার 10,000 টাকা লাগে, তাহলে আপনি কত টাকা এখন শর্ট পড়ছে আপনার, মানে কম পড়ছে কত? তো উনি তখন হয়তো দেখে দেখে বললো না আমার কাছে এখন 5,000 টাকা মতো শর্ট পড়ছে। কেউ হয়তো বলবে আমার কাছে 3,000 টাকা শর্ট পড়ছে, কেউ হয়তো বলবে আমার কাছে 8,000 টাকা শর্ট পড়ছে। যাই বলুন, আপনি বুঝে গেলেন যে ওনার কাছে কত টাকা তাহলে আছে। যিনি বলছেন আমার 5,000 টাকা শর্ট পড়ছে, তার মানে তার কাছে 5,000 টাকা আছে। যিনি বলছেন আমার 8,000 টাকা শর্ট পড়ছে 10,000 টাকার মধ্যে, তাহলে তার কাছে 2,000 টাকা আছে। যার কাছে বলছে 3,000 টাকা শর্ট পড়ছে, তার মানে তার কাছে 7,000 টাকা আছে। তাহলে এই যে যে টাকাটা আছে, আপনি সেই টাকাটাই ওনার থেকে নিয়ে নিন বা পেমেন্টটা করিয়ে দিন। পেমেন্টটা করিয়ে আপনি সঙ্গে সঙ্গে ওনাকে কনগ্রাচুলেট করুন এবং ওনাকে বলুন, দেখুন আপনি, আপনার জন্য একটা কাজ করতে পারি। আপনি এই যে 3,000 টাকাটা এখন দিলেন, তাহলে আপনার আরো 7,000 টাকা পেমেন্ট বাকি থাকলো। আমি আমাদের কোম্পানির কিছু সিনিয়র মানুষদের সাথে আমার একটু ভালো পরিচয় হয়েছে, তাদের সাথে আমি একটা কথা বলে তাদেরকে রিকোয়েস্ট করব যে আগামী অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আপনি টার্গেট রাখবেন আপনার ওই সপ্তাহের ক্লোজিং এর ডেটটা কবে। যদি আপনি সোমবার দিন করছেন এই কাজটা, তাহলে আপনি, যদি আপনার ক্লোজিং এর ডেট হয় শুক্রবার, তাহলে আপনি একদিন আগে তাকে টাইম দিন, যে সোমবার দিন তিনি 3,000 টাকা দিলেন, 7,000 টাকা দিতে বাকি। তাহলে আপনি ওনাকে বলুন যে আমি 2 থেকে 3 দিন, মানে মঙ্গল বুধ ম্যাক্সিমাম বৃহস্পতি, এই টাইমটা আপনার জন্য আমি নিয়ে নেব। আমি এই টাকাটা আপনার জাস্ট আপনার অ্যাকাউন্টে সেভ করে আলাদা করে রেখে দিচ্ছি। বাকি টাকাটা আপনি তাহলে বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনি কমপ্লিট করে দিন। তাহলে আপনার পুরো আইডিটা অ্যাক্টিভেশন করে সঙ্গে সঙ্গে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করে আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাহলে যখন আপনি এইভাবে কাউকে ক্লোজিং করবেন, দেখবেন আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা, তার কিন্তু খুব বন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। এবং আপনি কিন্তু একই সাথে যে আপনার সাথে এইভাবে যুক্ত হলেন, তাকেও এই পদ্ধতিটা কিন্তু আপনি কিন্তু গাইড করছেন। ভালো করে ভাবুন, কারণ সেও কিন্তু জানছে যে হ্যাঁ, যদি কারোর কাছে টাকা কম থাকে, তাহলে আমরা যে টাকাটা আছে সেটা নিয়ে তাকে আমরা ইনিশিয়েট করাবো, এবং তাকে 2 থেকে 3 দিনের মধ্যে বা 1 থেকে 2 দিনের মধ্যে একটা টাইম দেব, যে রিমেইনিং অ্যামাউন্টটা, অর্থাৎ বাকি টাকা অ্যামাউন্টটা যাতে সে দিয়ে তার টোটাল প্রসেসটাকে কমপ্লিট করে নেয়। তাহলে এটা গেল আমাদের
ক্লোজিং এর একটা অসাধারণ টেকনিক। এবার ক্লোজিং এর মধ্যে অনেকে হয়তো সেই মুহূর্তে তৈরি নয়, তাহলে তারা কিছু অবজেকশন দেবে। এবার এই যে অবজেকশনস গুলো, এই অবজেকশনস গুলো কিরকম হয়, আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরুন একটা অবজেকশন হচ্ছে, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই। কেউ হয়তো বলতে পারে, আমার কাছে তো অত সময় নেই যে আমি এই কাজটা আবার করব। কেউ হয়তো বলতে পারে, আমি তো খুব বেশি লোককে চিনি না। কেউ হয়তো বলতে পারে, না এই কাজটা ঠিক আমার জন্য নয়। কেউ হয়তো বলতে পারে যে আমার বাড়ির লোকজন না এই ধরনের কাজ পছন্দ করে না। আমাকে তো আলটিমেটলি সেই বাড়ির লোকজনের সাথেই থাকতে হবে, তো তারা যদি জানতে পারে এবং তারা পছন্দ করে না, তো সেটা একটা বাজে ব্যাপার। তো এরকম বেশ কিছু অবজেকশন আপনি পাবেন। প্রথম অবজেকশনটা, যারা বলবে টাকা নেই, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, টাকা তো কারোর কাছেই থাকে না, টাকা আলটিমেটলি ম্যানেজ করতে হয় আমার। আজকে আপনি ভাবুন না, যদি আজকে যে কোনো একজন আমাদের পরিবারে অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং সেখানে 40-50 হাজার টাকা প্রথমেই জমা দিতে হয়, আমাদের কাছে কি 40-50 হাজার টাকা একদম বলার সঙ্গে সঙ্গে রেডি আছে? না তো। তাহলে কি আমরা সেই টাকাটা কিভাবে দেব? তাহলে অ্যারেঞ্জ করতে হবে টাকা। আমরা 40-50 হাজার টাকা অ্যারেঞ্জ করি তো প্রয়োজনে। মানুষ কখন অ্যারেঞ্জ করে টাকা? যখন সেই টাকাটা অ্যারেঞ্জ না করলে তার খুব কাছের প্রিয়জনকে অথবা তার পছন্দের কোনো জিনিসকে তাকে হারাতে হবে, এই ভয়টা তার মধ্যে থাকে, তখনই কিন্তু মানুষ যে দিক থেকে হোক যেভাবে হোক টাকা কিন্তু অ্যারেঞ্জ করে। আজকে আপনি এই বিজনেসটা যদি দেখে আপনার মনে হয়েছে যে এই বিজনেসটা আপনার একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম হতে পারে, যেটা আপনাকে অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামে যেতে হেল্প করবে, যেটা আপনাকে টাইম ফ্রিডম পেতে হেল্প করবে, যেটা আপনাকে মানি ফ্রিডম পেতে হেল্প করবে, যেটা আপনার ফিউচারের সিকিউরিটি তৈরি করবে, যেটা আপনি দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারবেন, তাহলে সেই কাজটা করা যদি আপনার প্রায়োরিটি হয়, তাহলে টাকা আমরা অ্যারেঞ্জ করবই। আর কটা মাত্র টাকা? 5,000 কি 10,000 কি 15,000 টাকা, যাই হবে, যে অ্যামাউন্টটা হবে আপনি সেটা বলবেন। তো এটা আপনি, আমি আশা করব নিশ্চয়ই অ্যারেঞ্জ করতে পারবেন, কারণ আমরা প্রয়োজনে অনেক টাকাই এরকম অ্যারেঞ্জ করি। 2 নম্বর, যদি কেউ বলে যে আমার কাছে তো সময় নেই, আমি সারা দিন ব্যস্ত, তখন আপনি তাকে বলুন, কনগ্রাচুলেশন, আপনাকে আমি কনগ্রাচুলেট করি। এই যে যারা খুব বিজি মানুষ, তারাই সময়ের মূল্যটা বোঝে। যারা খুব লেজি, যাদের কোনো কাজই নেই, সময়ই সময়, তাদের কাছে সময়ের কি বা মূল্য। তাই আপনাকে আমি কনগ্রাচুলেট করছি যে আপনি একজন বিজি মানুষ এবং আপনি সময়ের মূল্য বোঝেন। আজকে আপনি ভাবুন তো, আজকে আপনার দিন 24 ঘন্টা, তাহলে এই 24 ঘন্টার মধ্যে আপনি পুরো সময়টাই বিজি, আর বাকি সময়টা আপনার পার্সোনাল কাজে যায়। তো এইভাবে আগামী 5 বছর কি আগামী 10 বছর যদি আপনি চলেন, তখনও কি আপনার হাতে সময় হবে, নাকি আপনি বিজিই থাকবেন? কোনো সময়ই থাকবে না আপনার হাতে, বিজিই থাকবেন, কোনো সময় থাকার কোনো প্রশ্ন নেই। অথচ আপনি যদি এই বিজনেস প্ল্যানটা আপনি বুঝতে পারেন, এই সাবজেক্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি আপনাকে একটু হেল্প করছি, গাইড করছি। দেখুন, এখানে আপনি একা কাজ করছেন, আপনি যেখানে এখন কাজ করছেন সেখানে একা কাজ করছেন। 5 বছর বা 10 বছর বাদেও আপনি ওখানে একাই কাজ করবেন, তাই আপনার 24 ঘন্টা দিনের 24 ঘন্টাই থাকবে। কিন্তু আমাদের এই সিস্টেমটায়, আমাদের এই সাবজেক্টটায় আপনি প্রথমে একা যুক্ত হবেন, তারপর আপনার কোনো বন্ধু কি আপনার কোনো আত্মীয় কি আপনার কোনো পাড়া প্রতিবেশী কি আপনার কোনো পরিচিত মানুষ, তাদেরকেই সাবজেক্টটা শেয়ার করার মাধ্যমে তারাও একজন দুজন করে আপনার সাথে যুক্ত হবেন। তাহলে আপনারা সবাই আপনার এক্সট্রা সময়টা, কারোর হয়তো ফুল টাইম রয়েছে, সে ফুল টাইমটা দিয়ে এখানে কাজ করবেন। আবার তাদের সাথে তাদের তাদের পরিচিত কিছু মানুষ, তাদের সাথে তাদের পরিচিত কিছু মানুষ, তারাও যুক্ত হবেন এবং সবাই একসাথে টিম হিসাবে কাজ করবেন। ধরুন আজকে আগামী 2 থেকে 3 মাস কি 5 থেকে 6 মাসের মধ্যে আপনার যদি একটা 40-50 জনের টিম হয়ে যায় এবং প্রত্যেকেই 1-2 ঘন্টা অ্যাভারেজ টাইম যদি দিয়ে এই বিজনেসটা করছে, এবং আপনি আপনার যেটুকু দেওয়ার আপনি সেটুকু দিয়ে বিজনেসটা করছেন, তাহলে আপনি যেখানে একা কাজ করছেন সেখানে আপনার দিন 24 ঘন্টার,
কিন্তু আপনি এখানে যখন একটা 40-50 জনের টিম তৈরি করছেন, তাতে আপনাকে আপনার সিনিয়ররা সাপোর্ট করছেন, আপনাকে আপনার সিস্টেম সাপোর্ট করছে, আপনাকে কোম্পানি সাপোর্ট দিচ্ছে, সমস্ত রকম ভাবে আপনার একটা টিম যখন তৈরি হচ্ছে, এই 40-50 জন যদি 1-2 ঘন্টা করেও এক্সট্রা সময় দেয়, তাহলে আপনার দিনে প্রায় 80 থেকে 100 ঘন্টা হয়ে যায়, যেটা 24 ঘন্টায় আর বাধা থাকে না। তাহলে আপনি বুঝতে পারছেন টাইম ফ্রিডম কিভাবে এখান থেকে পাওয়া যায়। টাইম কম্পাউন্ডিং এর মাধ্যমে আজকে অনেক মানুষ টিমে আসার মাধ্যমে, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা সময় দিয়ে এই যে সবার সময়টা জুড়ে যাচ্ছে, যে পুরো দিনের সময়টা কারোর হয়তো 5,000 ঘন্টা, কারোর হয়তো 5 লাখ ঘন্টা, কি কারোর হয়তো 10 লাখ ঘন্টা চলে যাচ্ছে প্রতিদিনের সময়টা, যেটা হয়তো আমরা একা কাজ করলে কোনোদিন সম্ভব ছিল না। তাহলে আমরা টাইমের কোনো সমস্যা আশা করছি এখানে আর নেই, কেন টাইমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই টাইম কম্পাউন্ডিং সিস্টেমটার সাথে আমরা হাত মেলাতে পারি। 3 নম্বর, যদি ধরুন কেউ বলে যে আমার কাছে তো বেশি লোক নেই, আমি লোক বেশি চিনি না, তখন আপনি তাকে বলুন যে ওকে, তো দেখুন, খুব সত্যি কথা, আপনি একদম ঠিক বলেছেন। তার কারণ আমিও এটাই ভাবতাম যে আমিও খুব বেশি লোক চিনি না, কারণ আমরা যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সত্যি তো আমরা কাউকে চিনতাম না। তারপরে আস্তে আস্তে বড় হয়েছি, আমাদের চেনা লোকের সংখ্যা বেড়েছে, আমাদের আত্মীয় স্বজনকে চিনেছি, আমাদের বন্ধু বান্ধব হয়েছে, আমাদের পাড়া প্রতিবেশীকে চিনেছি, এমনি করতে করতে পরবর্তীকালে স্কুল কলেজে গেছি, সেখানে আরো বন্ধু বান্ধব হয়েছে, তারপর সেখান থেকে চাকরি করেছি, সেখানে আরো কলিগসরা আমাদের বন্ধু হয়েছে, পরিচিত হয়েছে। এরকম রাস্তাঘাটে যাতায়াত করতে করতে অনেক মানুষের সাথে আলাপ হয়, কখনো কাউকে হাসপাতালে দেখাতে গেছি, ডাক্তার, তার সাথে পরিচয় হয়েছে, কখনো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কাজ করাতে গেছি, সেখানে ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ হয়েছে, কখনো কখনো কোর্টে কোনো কাজ করাতে গেছি, তখন সেখানে উকিলদের সাথে আলাপ হয়েছে। এমনি করে তো আমাদের চেনা পরিচিতির সংখ্যা বাড়ে। এইবার আমরা সেটাকে ঠিক মতো বুঝে উঠতে পারি না যে আমরা কতজন মানুষকে চিনি। সেটা আমরা বুঝতে পারি কখন, যখন আমরা কোনো একটা অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে, ধরুন কারোর বিয়ে হচ্ছে, যারই হোক, ফ্যামিলি মেম্বার কারোর বিয়ে হচ্ছে, তখন কতজন মানুষকে ইনভাইট করা হচ্ছে। কোথাও দেখবেন 300 মানুষ ইনভাইটেড, কোথাও 400, কোথাও 500, কোথাও তো আবার 1000-1200। তো এই যে মানুষগুলো, এরা তো সবাই পরিচিত মানুষ, কারোর না কারোর সূত্রে পরিচিত, তাহলে ফ্যামিলির পরিচিত। তাহলে তাদের যদি আমরা একটা লিস্ট করি, যেটা আমরা ইনভাইটেশনের আগে করেছিলাম, আরেকটা ছোট্ট লিস্ট আমরা তৈরি করি, এবং সেখানে আমরা 100 থেকে 200 জন মানুষের নামের লিস্ট তৈরি করি, এবং তাদেরকে যদি আমরা সিস্টেমেটিক্যালি বিজনেসটা শেয়ার করি, এই সাবজেক্টটা শেয়ার করি, তাহলে দেখবেন সেখান থেকে 10-এ 2, মানে প্রতি 10 জনের সাথে কথা বললে 2 জন আপনার সাথে হাত ধরবেন। আপনি যদি 40 জনের সাথে কথা বলেন, তাহলে 6 থেকে 8 জন কি 10 জন আপনার সাথে হাত ধরবেন। আপনি যদি 100 জনের সাথে কথা বলেন, তাহলে আপনার 10, 15, 20 জন আপনার সাথে হাত ধরবেন, অর্থাৎ যুক্ত হবেন। তাহলে এইভাবেই আজকে যত মানুষকে আপনি দেখতে পাবেন ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেসফুল হয়েছে, তারা এই সিস্টেমের মধ্যে দিয়েই কিন্তু গেছে। তাদের জন্য আলাদা কিন্তু কিছু হয়নি। তাদের জন্য যে আচ্ছা আপনি ডায়মন্ড হবেন, আচ্ছা আপনি 100টা লোক নিয়ে চলে এলেন, কেউ এই 100টা লোক আপনাকে দিয়ে গেলাম, এটা কিন্তু কোনোদিন কারোর সাথে হয় না। যারা এই সিস্টেম থেকে একটু একটু করে বড় হয়েছেন, সাকসেস পেয়েছেন, তারা এই সিস্টেমটার মধ্যে দিয়েই গেছে। ওকে, তো আপনার জন্য লোকের সমস্যাটা কোনো সমস্যাই নয়, কারণ আমরা আছি, আপনাকে গাইড করব, হেল্প করব। এইভাবে তাকে ভরসা দিন। একটা জিনিস জানবেন, বিজনেস আপনার তখনই বড় হবে যখন অনেক মানুষ আপনার উপরে ভরসা করতে পারবে। আপনি তাদেরকে সেই ভরসাটা প্রথম থেকে দিতে শুরু করুন। কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে, সারা জীবন আপনার পাশে থাকবো। আজকে আপনি শুরু করছেন, ওয়েলকাম, কারণ আমরা একসাথে বিজনেসটা বিল্ড করব। আপনি শুরু করছেন, আমি আপনাকে কোনোদিন ছেড়ে দেব না। যদি আপনি না আমাকে ছেড়ে চলে যান, তাহলে আমি আপনাকে কোনোদিন ছেড়ে দেব না। তাহলে আমি আপনাকে একদম হাতে হাত মিলিয়ে সাপোর্ট দিয়ে এই বিজনেসটা একসাথে বিল্ড করতে হেল্প করব, সাপোর্ট করব, একসাথে আমরা বিল্ড করব। এইভাবে যদি আপনি তাদেরকে ভরসা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার সাথে অনেক মানুষ যুক্ত হবেন, এবং আপনি এই কোর বেসিক্স করার মধ্যে দিয়ে আপনি কিন্তু অবশ্যই সফলতার রাস্তায় হাঁটতে শুরু করবেন। তো আপনাদের সকলকে
আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকে এই 4 বেসিক্স পার্টটা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।